বিএনপি যদি এটা বাস্তবায়ন না করে তাহলে বিএনপির কি লাভ? দেখুন, আমি গত কয়েকদিন থেকে এই প্রশ্নটি নিজেকেও জিজ্ঞেস করেছি যে বিএনপি এই সংস্কারের ব্যাপারে যদি বাস্তবায়নের দিকে না যায় তাহলে তার রাজনৈতিক লাভ কি হবে। বিএনপি তো দেখুন, এই এনসিপির বলি আর যারা বলি তারা তো 2 বছরের বেশি বয়স না। বিএনপি তো 17 বছর ক্ষমতার করিডোরের বাইরে ছিল এবং কি অত্যাচারের শিকার হয়েছে। তাদের তো সবচেয়ে আগ বাড়িয়ে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ এবং প্রতিকার কমিশন, তারপরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, তথ্য কমিশন, এগুলোর পক্ষে জোরালো বক্তব্য রাখা উচিত। এখন দেখুন, আপনি বলতেই পারেন যে আমরা আমাদের মতো করে করব, যেটা একটা বলার একটা কালচার এখন দেখতে পাচ্ছি। কিন্তু আপনার মতো করে করার আগে যতদূর আমরা এগিয়েছিলাম সেটা যাচাই বাছাই করে আপনি একটা জায়গায় সম্মত হন। আপনি সেই অর্ডিন্যান্সগুলো বাতিল না করে, বাতিল করাতে দেখুন কেউ কেউ সংখ্যা নিয়ে কথা বলছে, 133টির মধ্যে 98টি তো হুবহু গেল। এটি সংখ্যার বিচারের বিষয় না, এটি হচ্ছে গুরুত্বের বিষয়। যে এই রাষ্ট্রটি 5ই অগাস্টের আগের 16 বছর ওই অবস্থায় কেন গেছিল? এই কারণে গেছিল যে আমরা ওই সংবিধান, 72-এর সংবিধান কিন্তু আপনার গণতান্ত্রিক শাসনের নিশ্চয়তা দেয় না। এবং আমরা দেখুন, অনেকে আবেগঘন হয়ে 72-এর সংবিধান বলে, বিকজ তারা মুক্তিযুদ্ধের সাথে সেটাকে অ্যাটাচ করে ফেলে। আমার মনে হয় মুক্তিযুদ্ধ একটা বিষয়, 72-এর সংবিধান একটা বিষয়। সেটি আপনাকে জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসনের গ্যারান্টি দেয় না, এটি পরিষ্কার। এখন আপনি সংবিধানের সংস্কার করবেন, এটি কি সংশোধন কমিটি করে সংবিধানের সংস্কার করতে পারবেন? আপনার ধরেন উচ্চকক্ষ নিম্নকক্ষ, আপনি কি করে এটা সংশোধন করবেন? এটি তো একটি নতুন সংযোজন। সংবিধানে আপনি উচ্চকক্ষ নিম্নকক্ষ ঢোকাবেন, এটি তো ফান্ডামেন্টাল জিনিস। আপনি এই ঘরের ভিতরে বসে ইন্টেরিয়র চেঞ্জ করতে পারবেন, বাট হোয়াট ইফ এক্সটেরিয়র? সেটা আপনি ঘরের ভিতরে বসে কি করে করবেন? এটি কিন্তু দেখুন, বিএনপির লোকরা এটা বোঝে না তা কিন্তু না, তারা বোঝেন। ক্ষমতায় গেলে আমাদেরকে একটা ডিফারেন্ট মাইন্ডসেট পেয়ে বসে। সেই মাইন্ডসেটের আপনার ওই আগের উত্তরে যেটা আমি করতে পারিনি এখন বলে দিই। দেখুন, এখানে অনেক প্রভাবশালী গোষ্ঠী আছে, ডিপ স্টেট বলা হয়, এবং ডিপ স্টেটের সঙ্গে কিন্তু সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতা থেকে শুরু করে আসিফ মাহমুদের মতো বাচ্চা নেতা পর্যন্ত, খেয়াল করেন। সেখানে সেনাবাহিনীর ব্যাপার আছে, সেখানে গত 17 বছর আয়নাঘর, গুম খুন কারা করেছে? সব আইন শৃঙ্খলা বাহিনী করেছে, মানে র্যাব করেছে, ডিজিএফআই করেছে, সেনাবাহিনীর সদস্যরা করেছে। তাহলে আপনি 18 মাস তো এই প্রক্রিয়াতে এগিয়ে গিয়েছিলেন। আমরা দেখতে চাচ্ছিলাম এবং পেয়েছিলাম যে 13 জন সেনা অফিসারকে আপনি কোর্টের বারান্দায় নিয়ে যাচ্ছেন, কারাগারের বাস থেকে তারা নামছে। এবং আপনি যে 111-এর ষড়যন্ত্রের জন্য গত সপ্তাহে 3 জনকে অ্যারেস্ট করলেন, আমাদের ভাবতে খুব ভালো লেগেছে। অপরাধী যেই হোক, সেটি সেনাবাহিনীর লোক হোক, ব্যুরোক্রেসি হোক, রাজনীতিবিদ হোক, ব্যবসায়ী হোক, তাকে আপনি আইনের আওতায় আনতে পারছেন। এখান থেকে আপনি কিন্তু পিছিয়ে যাবেন যদি আপনি মানবাধিকার কমিশন নিয়ে কাজ না করেন, গুম প্রতিকার এবং প্রতিরোধ কমিশনকে বাদ দিয়ে দেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে সুশাসনের প্রশ্ন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি দলীয় নিয়ন্ত্রণে থাকে, সরকারের নিয়ন্ত্রণে থাকে, তার তো পরিণতি কি হতে পারে শেখ হাসিনা আমাদের দেখিয়ে গেছেন। আমরা সেই জায়গাটিতে আবার কেন যাচ্ছি? আমরা কি ভূতের মতো পেছন দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি নাকি সামনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি? দেখুন, আমি কিন্তু তাহসিন রিয়াজের মতো সাংবিধানিক ধারা উপধারা নিয়ে কথা বলছি না। কেন বলছি না বলি, আমি প্রথমেই মনে করি এটি রাজনৈতিক সদিচ্ছার প্রশ্ন। দেশ শাসনে আপনার রূপকল্প কি, এটি তার প্রশ্ন। আপনিও আগামী 6 মাস সংবিধানকে বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন, অন্য পক্ষও পারবে, এবং বলাই হয় এটা ইন্টারপ্রিটেশনের উপরে। রাইট, এটি কিন্তু বাইবেল না, এটি ইন্টারপ্রিটেশনের উপরে। এই যে বলা হচ্ছে যে সংসদ সার্বভৌম, ইজ ইট ট্রু? জনগণ সার্বভৌম, তার প্রতিনিধি নির্বাচিত হয়, সে সংসদকে সার্বভৌম করে জনগণের অভিপ্রায় অনুযায়ী। এখন মানুষ তো ভোট দিয়েছে আপনার 70 ভাগ হ্যাঁর পক্ষে, তাহলে সার্বভৌম সিদ্ধান্তকে আপনি কি 2/3 মেজরিটি দিয়ে কাউন্টার করছেন? এটি তো এক ধরনের ক্ষমতার দম্ভও বলা যেতে পারে। বিএনপিকে খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে, কোনো শাসন কিন্তু চিরস্থায়ী না।